শুরু করছি আজকের বিশেষ সংবাদ। হাওড়ায় বাম কর্মীদের মারধরের অভিযোগ, অস্বীকার তৃণমূলের। গো ব্যাক শুনেও দমবেন না, বহরমপুরে জয় নিয়ে আত্মবিশ্বাসী রবিনহুড অধীর। দ্বিতীয় দফার ভোটে বঙ্গের 12 জন প্রার্থী কোটিপতি, কারা রয়েছেন সেই তালিকায়? পুরনো বাড়ি ভেঙে বহুতল তুলতে নয়া নিয়ম, না মানলে কড়া পদক্ষেপ। বিএসএফ এর বিরুদ্ধে যুবককে গুলি করার অভিযোগ, এফআইআর কপি হাতে ক্ষোভ মমতার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম খবর, প্রার্থীর নির্বাচনী প্রচারে হাঁটার অপরাধে বাম কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল ধুলাগড়ে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। রবিবার হাওড়ার উত্তর ধুলাগড়ি এলাকার বিহারি গলিতে নির্বাচনী প্রচারে বের হন বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। মিছিল শেষে শিবপুরে চলে যান তিনি। অভিযোগ, প্রার্থী চলে যাওয়ার পর কর্মীদের উপর হামলা করেন তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের ধাক্কা দেওয়া হয়, গালিগালাজের অভিযোগ তোলা হয় বাম কর্মীদের পক্ষ থেকে। এমনকি বাম প্রার্থীদের বাড়িতে চড়াও হন তৃণমূলের কর্মী সমর্থকরা বলেও অভিযোগ উঠছে। শাসক দলের হামলার সেই ভিডিও মোবাইলে তোলেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে এলাকাতে আসেন খোদ বাম প্রার্থীও। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিকরা। এই ঘটনার প্রসঙ্গে বাম প্রার্থী বলেন, এভাবে মারধর করে আমাদের রোখা যাবে না। নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে তার দাবি, হাওড়ার 11টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে হবে। যদিও বামেদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের সাঁকরাইল বিধায়ক প্রিয়া পাল। তিনি বলেন, আমার কাছে হামলার কোনো খবর নেই, পারস্পরিক তর্কাতর্কি হয়েছে জানি, আমি পুলিশকে পদক্ষেপ নিতে বলেছি। ভোট পর্ব যত এগোচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা বিবাদের ঘটনাও ততই বাড়ছে। বাংলার উত্তর থেকে দক্ষিণে ভোট প্রচারে হিংসার ঘটনায় বারবার বিরোধীদের অভিযোগের মুখে পড়তে হচ্ছে রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের। জলপাইগুড়ি, নন্দীগ্রাম, হাওড়া প্রায় সর্বত্রই বিরোধী দলের প্রচারে বাধা দান, সমর্থক কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সব ক্ষেত্রেই এই অভিযোগগুলি অস্বীকার করেছে শাসক দল। চ্যালেঞ্জ করে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বললেন অধীর চৌধুরী। বহরমপুরে হারলে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেবেন বলে ঘোষণা করলেন। রবিনহুড ইমেজ নিয়ে মুর্শিদাবাদ থেকে দিল্লির রাজনীতিতে নিজের জাত চেনানো অধীর চৌধুরী গত কয়েকদিন ধরে নিজের খাস তালুক বহরমপুরে এদিক ওদিক অধীরের জন্য ধেয়ে এসেছে গো ব্যাক স্লোগান। তবে তাতে যে তিনি দমবেন না তা স্পষ্ট করে দিয়েছেন। 1996 সালে সংসদীয় রাজনীতিতে হাতেখড়ি করা অধীর। উল্টে তিনি আছেন নিজের মেজাজেই। যে ইডেনের রবিবাসরীয় দুপুরে বেঙ্গালুরুর বোলারদের নিরস্ত্র করল কলকাতা, তার লাগোয়া প্রেস ক্লাব থেকে অনায়াসে চ্যালেঞ্জের 4-6 হাঁকিয়ে গেলেন অধীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে এই বর্ষিয়ান কংগ্রেস নেতার দাবি, বহরমপুরে হারলে রাজনীতি থেকে ছুটি নেব। আর মমতাকে তার চ্যালেঞ্জ, নেত্রীও জানিয়ে দিন, বহরমপুরে তৃণমূল জিতলে সেটা তার জয়, আর হারলে তারই হার। প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন থেকে আরও একাধিক প্রশ্নে আক্রমণ শোনান অধীর। তবে বারে বারে ফিরে আসে বহরমপুর। তিনি বলেন, আমার গড় নড়বড়ে নয়, নড়বড়ে হলে আমি বিক্ষোভ দেখাতাম, কিন্তু উল্টো ঘটনা ঘটছে, তৃণমূলকে বিক্ষোভ দেখাতে হচ্ছে। বহরমপুরে আমি হারলে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেব, এত বড় কথা বলে দিলাম আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ গ্রহণ করে বলতে পারবেন যে বহরমপুর জিতলে তার জয় বা হারলে তার হার হবে? প্রথম দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে রাজ্যে। 26 এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট, দার্জিলিং এবং রায়গঞ্জ এই 3 আসনে ভোট। তাৎপর্যপূর্ণ হলেও সত্যি, দ্বিতীয় দফায় রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা করা 47 জন সাংসদ পদপ্রার্থীর মধ্যে 12 জন প্রার্থী কোটিপতি। শতাংশের বিচারে কোটিপতির সংখ্যা 26%। এর মধ্যে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস এবং আইএসএফ এর 100% প্রার্থী কোটিপতি। এবার এই দফায় লোকসভা নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী যারা দ্বিতীয়বার একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন দার্জিলিং জেলার বিজেপি প্রার্থী রাজু বিস্তা, অন্যদিকে বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। উভয়ের হলফনামা পর্যালোচনা করে দেখা গিয়েছে সম্পদ বেড়েছে 2 সাংসদের। 2019-এর লোকসভা নির্বাচনের সময় সুকান্ত মজুমদার ছিলেন লাখপতি বিজেপি প্রার্থী। গত 5 বছরে তার সম্পদ বৃদ্ধি হয়েছে 114%। অন্যদিকে দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার সম্পদ বৃদ্ধি হয়েছে 215%। এই মুহূর্তে রাজু বিস্তার সম্পদের পরিমাণ 47 কোটি। অন্যদিকে সুকান্ত মজুমদারের সম্পদের পরিমাণ 1,24,00,000। 3 আসন মিলে সবচেয়ে ধনী প্রার্থী রাজু বিস্তা।
তার স্থাবর সম্পত্তি 18 কোটি, অস্থাবর সম্পত্তি 29 কোটি, মোট 47 কোটি টাকার সম্পত্তির মালিক বিস্তা। 2 নম্বরে রয়েছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার স্থাবর অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ 12 কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তি 2 কোটির কিছু বেশি, অস্থাবর সম্পত্তি 9 কোটি টাকার কিছু বেশি। তৃতীয় স্থানে রয়েছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলে তার মোট সম্পদের পরিমাণ 5 কোটি টাকা। এই দফায় সব থেকে গরিব প্রার্থী হলেন দার্জিলিং এর কিষাণ মজদুর পার্টির প্রার্থী অতসী বিশ্বাস। স্থাবর ও অস্থাবর মিলে তার সম্পদ 10,000 টাকা। গরিব প্রার্থী হিসেবে দ্বিতীয় এবং তৃতীয় হিসাবে রয়েছেন 2 জন নির্দল প্রার্থী। 2 জনই রায়গঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় স্থানে আছেন নির্দল প্রার্থী দারিক নাথ বর্মন আর তৃতীয় স্থানে আছেন পলাশ চন্দ্র মাহাতো। উভয়েরই স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ 20,000 টাকা। দ্বিতীয় দফায় সব থেকে বেশি ঋণ বা লাইবিলিটি রয়েছে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের। দ্বিতীয় স্থানে রয়েছেন দার্জিলিং এর কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং। তৃতীয় স্থানে আছেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। গার্ডেন ব্রিজ নির্মীয়মান বাড়ি ভেঙে পড়া তৎপর হয়ে একাধিক নিয়ম নির্দেশিকা জারি করেছে কলকাতার পৌর প্রশাসন। এবার বউবাজার পাথুরিয়াঘাটা থেকে শিক্ষা নিয়ে পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি নির্মাণের ঘটনায় তড়িঘড়ি একগুচ্ছ নির্দেশিকা জারি করল কলকাতা কর্পোরেশন। না মানা হলে বাড়ির অনুমোদিত নকশা বাতিল করে দেবে কর্পোরেশন। নির্দেশিকায় বলা হয়েছে, নতুন নির্মাণ কাজ ও পুরনো নির্মাণ ভাঙার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না বহু জায়গায়। এর জেরে দুর্ঘটনা ঘটায় পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ ও পাশের বাড়ির বাসিন্দারা আহত হচ্ছেন। পাশাপাশি শব্দ দূষণ ও নির্মাণ কাজের ধুলোয় বায়ু দূষণ হচ্ছে। ফলে এই বিষয়গুলো মাথায় রেখে একাধিক নির্দেশিকা জারি করলো কলকাতা কর্পোরেশন। বালুরঘাট টাউনে নির্বাচনী প্রচার সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ এর বিরুদ্ধে বালুরঘাট লোকসভার গঙ্গারামপুরে এক যুবককে গুলি করার অভিযোগ তুললেন তিনি। জানা গিয়েছে, গুলিতে গুরুতর জখম ওই যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। এদিন বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর কপি হাতে নিয়ে এই অভিযোগ করেন তিনি। গ্রামে ঢুকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বিএসএফ চাপ দিচ্ছিল বলে অভিযোগ। তার প্রতিবাদ করায় ওই যুবককে গুলি করা হয় বলে অভিযোগ করেছেন মমতা। মমতার দাবি অনুযায়ী ঘটনাটি ঘটেছে গত 19 এপ্রিল বেলা 12টার সময়, অর্থাৎ প্রথম দফার নির্বাচনের দিন। সেই সময় 4 থেকে 5 জন বিএসএফ জওয়ান হঠাৎই গ্রামে ঢোকেন এবং মাঠে চাষের কাজ করা মহিলাদের ডেকে নিয়ে যায়। অভিযোগ, তাদের উপর চাপ তৈরির চেষ্টা করা হয় বিজেপিকে ভোট দেওয়ার জন্য। সেই সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখানে পৌঁছান এবং ঘটনার প্রতিবাদ করেন। এফআইআর কপিতে উল্লেখ করা হয়েছে, বিজেপিকে ভোট না দিলে সকলকে গুলি করার হুমকি দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে। সেই সময় বিএসএফ এর বিরুদ্ধে ইসরাফিল আলী নামে এক যুবক প্রতিবাদ জানালে তাকে গুলি করা হয় বলে অভিযোগ। এমনকি কয়েকজন গ্রামবাসীকে লাঠি ও বন্দুকের বাট দিয়ে মারধরও করা হয়। এদিন বালুরঘাট টাউনে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্রের হয়ে প্রচারে মঞ্চে মমতার এই অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহলে।